काम আমি বিলকুল বরদাস্ত করতে পারবো না। তোমাকে বাঁচানো তো अबे कलिया माल ले सतीश माल नहीं तो साला बॉस तुम्हें जिंदा कबर दे देवे। সারা চিন্তা কমালে কোথা পরে ভাবি আগে পুলিশের হাত থেকে আমাকে বাঁচা। पुलिस খবর দাও মাল নিয়ে ফিরে এলো ওই সারা পুলিশ আমার পিছা ছাড়েনি। तू एक काम कर कलिया माल ले सेना अंदर गाड़ी छुप जा जा जल्दी भाग। ঠিক আছে দোস্ত জিন্দা থাকলে আমার দেখা হবে। साला पुलिस वाले यदि हमें पहचानते पारे कि उसको मालूम है आसाम रुस्तम रज्जक बनिया यहाँ पर छुपाया है तो बहुत बड़ा मुश्किल हो जाए। इसीलिए हमें पुलिस দেখি একটা কত চেনা চেনা লাগছে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে। नहीं तो सब नहीं अभी तो शहर में नया निकासी है जी अब जरूर दूसरा किसी को होगा। আচ্ছা হতে পারে কিন্তু কিছুক্ষণ আগে কালো কাপড়ে মুখ ঢাকা যে ছেলেটা এদিকে এসছে সে কোথায়? कहाँ था इधर कोई नहीं है। এই! মুখ ভেঙে নেবো আজকেল বল কোথায় লুকে রেখেছিস তাকে বল। आज बोलते साहब अभी कुछ भी जाने ना। এই! আমি জানি তুই এই কার্পিকদের গ্যাংয়ের একজন এত সহজে তুই মুখ খুলবি না। अभी साथ बोलते साहब अभी कुछ भी जाने ना। কিন্তু আমি ইন্সপেক্টর শান্তনু ব্যানার্জি কিভাবে বৌমা মুখে ভাজা পাঠা দেয় সেটা আমার ভালোভাবে জানা আছে। এখনো বলছি বল কোথায় লুকিয়ে রেখেছিস তাকে বল। साथ बोलते साहब अभी कुछ भी जाने ना कुछ भी। এই, বলবি না? मुझे छोड़ दीजिए साहब मुझे छोड़ दीजिए। আমি না ভগবান নই যে তোকে ছেড়ে দেবো। আনাক্রোশ নই যে তোকে লেগে দেবো। আমি সারা পুলিশ ছাড়ার আর মারার মাঝে তোকে লটকে দেবো। ইন্সপেক্টর আপনার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে আমারই কর্মচারীর গায়ে হাত তোলার সাহস পেলেন কোথায়? আমার কর্মস্পর্ধাটা আমার অহংকার। চুরমার হয়ে যাবে ইন্সপেক্টর। অযথা যেখানে সেখানে আপনার এই গর্ব আর অহংকার নামক বস্তু দুটির অপব্যবহার করবেন না। রজাক, बोलिए साहब। তুমি মিস্টার মিত্রকে বলো উনি যেন ফোন সাজিয়ে আমার জন্য একটু ওয়েট করুন। আমি গেলেই শুটিং স্টার্ট হবে। ठीक है साहब। আর মানে আপনি তাহলে সুন্দরম এন্টারপ্রাইজের প্রডিউসার সিরাজ শিক্ষাভিত্তিক ধর্মমূলক ফিল্ম প্রডিউস করা আমার একমাত্র লক্ষ্য। আপনার লক্ষ্য যে কতদূর বাস্তবসম্মত তার জ্বলন্ত প্রমাণ আমি কিছুক্ষণ আগেই পেয়ে গেছি। What? কি বলতে চান আপনি? আমি শুধু বলতে চাই যে ছেলেটা কালো কাপড়ে মুখ থেকে ফিটকে দিয়ে দিয়ে দৌড়ে এসছে তাকে আমার সামনে হাজির করলে আমি জানতে পারবো আপনি কত সোজা বাংলায় কথা বলছেন। আপনি কি গাঁজা খেয়ে এসেছেন? গাঁজা? মিস্টার আফ্রিদি! আমার একটা সোজা কথা শুনুন ইন্সপেক্টর। আপনি শান্তির রক্ষক কিন্তু ভুল করে একজন ভদ্রলোকের অফিসে ঢুকে একজন নিরপরাধ যুবককে পিটিয়ে আপনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এর জন্য যদিও আমি আইনসম্মত ব্যবস্থা নিতে পারতাম কিন্তু আমি শান্তিপ্রিয় মানুষ তাই আপনাকে আমি ক্ষমা করলাম। আপনি এখন আসতে পারেন। Just 1 minute, Mr. আফ্রিদি। ইন্সপেক্টর শান্তনু ব্যানার্জি কোনো এলেবেলে পুরুষত্ব নয় যে আপনার প্রধান জাদুতে মুগ্ধ হয়ে তার কর্তব্যের পথ থেকে সরে দাঁড়াবে। কি করবেন? করবেন ইন্সপেক্টর? আমাকে যখনই সন্দেহে লোকাতে নিয়ে গিয়ে পেটাবেন। মিস্টার আফ্রিদি! আরে এটাই তো এদেশের শাসন ব্যবস্থার রীতিনীতি। ওরা চোর ধরতে না পেরে সাধু ঠেঙিয়ে প্রমোশন বাড়ায়। ওরা আবার স্মাগলারদের বডিগার্ড হয়ে চেকপোস্ট পার করায়। ওরা আবার প্রকাশ্য পথে ইফটিজিং করতে গিয়ে পাবলিকের হাতে মার খেয়ে মরে।
বিশ্বাস করি, কিন্তু কাইন্ডলি তার আগে কোর্টের সার্চিং অর্ডারটা মিস্টার আমিনি শুনছেন কি? স্মাগলার সঙ্গে আপনি আমার অবিশ্বাস করতে এসেছেন, অথচ কোর্টের সার্চিং অর্ডারটাই সঙ্গে আমার। আরে মশাই, এই প্রাণী আপনি পুলিশের চাকরি করছেন? ওকে মিস্টার সিরাজ কোন ব্র্যান্ডে আমি পুলিশের চাকরি করছি সেটা আমি সময় হলে দেখে নেব। তবে একটা কথা মনে রাখবেন, জঙ্গলের চিতার দৌড় ঘন্টায় 140 কিলোমিটার। আমি ইন্সপেক্টর স্যার বলে আছি, আমার দৌড় ঘন্টায় 130 কিলোমিটার, দিন রাত 24 ঘন্টা। Do you understand? I hope you better understand. Goodbye. ইন্সপেক্টর শান্তনু ব্যানার্জি, তোমার এত সাহস! তুমি কিনা আমার হ্যাপি ম্যানশনে তারা বাড়িয়েছ। তোমার ওই পা দুটো আমি কেটে নেব, ইন্সপেক্টর। কিন্তু আমার গ্রাউন্ড সুগার, আমার 20 লাখ টাকার গ্রাউন্ড সুগার চাই। আপনার নাম শুনে যান। থ্যাংক ইউ কালিয়া। আমি বলেছিলাম না বস, যে কাজটা চিন্তা করলে বস চিন্তা করবে। আরে তাই তো রজ্জাক ওসমান ছেড়ে আমি তোমার উপরে বেশি ডিপেন্ড করেছিলাম, কিন্তু একটা বিপদ আমার ভীষণ চিন্তায় ফেলে দিয়েছে। এই ব্যাপার বস, তোমার পিছনে পুলিশ আমার অফিসের দরজা পর্যন্ত পৌঁছে গেছে, হয়তো তোমাকে চিনাও ফেলেছে। ইন ফিউচার তোমার যদি কোনো বিপদ হয়, না না বস, পুলিশ আমাকে চিকিৎসা করে। আমি তো সারাক্ষণ কালো কাপড় পরে থাকা দিয়েছিলাম। এক সপ্তাহ তোমার ছুটি, আর 7 দিন তুমি লাইফটাকে সেই মতো এনজয় করবে, কেমন? থ্যাংক ইউ বস, মেনি মেনি থ্যাংক। এই কালিয়ার মতো অসংখ্য বিপদগামী যুবকদের আমি আমার কালো ব্যবসার কাজে লাগাবো। এই বয়সী ছেলেদের একমাত্র আকাঙ্ক্ষা মাল আর মাল্লু। সেই মাল আর মাল্লুর লোভ দেখিয়ে আমি ওদের ইচ্ছে মতো ব্যবহার করবো। তারপরে আমায় নিয়ে যেন অপব্যবহার করবেন না স্যার, তাহলে অসময়ে যৌবনের মাল মশলা না সব ফুরিয়ে যাবে। আরে তুমি তো আমার অনন্ত যৌবনা জানবে। আর আপনি তো চিরকুমার। তাই নাকি? একমাত্র তোমাকে দেখলেই নিজেকে আমার পুরুষ বলে মনে হয় সামনে। কিন্তু দুর্ভাগ্য আমার, এখন আমি সেই পুরুষত্বের প্রমাণ তোমাকে দিতে পারলাম না। তার জন্য এতটুকু দুঃখ নেই স্যার। আমি তো আমার যৌবন পূজা নৈবেদ্য সাজিয়ে রেখেছি। আমার দেবতার যেদিন সময় পাবে আমার পূজা ঠিক গ্রহণ করবেন। তোমার সেই কল্পনাকে বাস্তব রূপ থেকে আজই আমি তোমার হৃদয়ে পাকাপাকিভাবে জায়গা করে দিলাম। তো পাগল প্রেমী আওয়ারা, দিল তেরি মোহব্বত का वाड़ा। पागल प्रेमी आवारा, दिल तेरी मोहब्बत का वाड़ा। तुझे पहले जान लिया रे, अपना तुझे मान लिया रे। तुझे पहले जान लिया रे, अपना तुझे मान लिया रे।
পার্সোনাল ভাবে বোঝাচ্ছিলাম আর কি। চাই না তুমি তাহলে এখন একটু বিশ্রাম করো, পরে তোমাকে আমি সিনটা বুঝিয়ে দেবো, কেমন? ওকে স্যার, দয়া করে চাইনাকে মনে রাখবেন, আর আজকের মতো বাকি জীবনটাও আমার পাশে পাশে থাকবেন। গুড বাই স্যার, গুড বাই। তারপর ওদিকের কাজ কত দূর মিস্টার মিত্র? বেশি দূর এগোতে পারিনি স্যার, তবে বিজ্ঞাপন প্রকাশ হতে না হতে ইন্টারভিউর জন্য একেবারে হুড়োহুড়ি পড়ে গেছে স্যার। আমি অবশ্য তাদের মধ্যে একজনকে সিচুয়েশন বুঝে রেডি করে নিয়েছি স্যার, শুধু আপনার ওই গ্রিন সিগন্যাল পাওয়ার অপেক্ষা। তাহলে আর দেরি করছেন কেন? আরে নিন, আপনার ক্যান্ডিডেটের ইন্টারভিউ শুরু করে দিন। ওকে স্যার, তাহলে এখনই শুরু হোক ম্যাডামের ইন্টারভিউ, এখনই কান দিয়ে শুরু হোক আজকের ইন্টারভিউ। এসো আলো, এসো হে, তোমার সুস্বাগতম। এসো আলো, এসো হে, তোমার সুস্বাগতম। তুমি যে সত্য, তুমি যে শিব, তুমি যে সুন্দর, তোমার সুস্বাগতম। এসো আলো, এসো হে, তোমার সুস্বাগতম। তোমার সুস্বাগতম। এসো আলো, এসো হে, তোমার সুস্বাগতম। তুমি যে সুন্দর, তোমার থ্যাংক ইউ স্যার। আপনার মানে তোমার নাম? আমার নাম সতী। ভেরি গুড। হ্যাঁ মিস্টার মিত্র, এই ভদ্র মহিলাই হবে আমার ছবির ফার্স্ট হিরোইন। থ্যাংক ইউ স্যার। মেনি মেনি থ্যাঙ্কস। তবে আমার একটু স্যার ছোট্ট অবজেকশন আছে। অবজেকশন? ইয়েস স্যার, নামটা পুরো সেকেলে সেকেলে লাগছে না, ফ্লপ হয়ে যেতে পারে। বেশ তো, চেঞ্জ করে দিন। আজ থেকে ওর নাম মিস ঝিলিমিলি। ঝিলিমিলি? ইয়েস। সেকেন্ড অবজেকশন স্যার, নাচটা ঠিক হয়। মানে এটা তো ক্লাসিক্যাল নাচ। আজকাল ওই ক্লাসিক্যাল চলে না, ওই ক্লাসিক্যাল আর ডিস্কো
সুধা মিস্টার মিত্র অত খোলামেলা বলছেন কেন? একটু রেখে ঢেকে বলুন। সরি স্যার, আমার থার্ড অভ্যাস ড্রেসটাও ঠিক হয়। মানে এটা তো পূজারিনীর ড্রেস স্যার। পূজারিনী কি পুষারিনী সেটি আমার কোনো মাথা ব্যথা নেই। এই বডিতে ড্রেস যত কম থাকবে ছবি হিট হওয়ার চান্স তত বেশি হবে। এই টোটাল ড্রেসটা না মোটামুটি ইঞ্চি 10 মধ্যে হলেই হবে। ওই উপরে 5 ফুট নিচে 5 ইঞ্চি, 10 ইঞ্চি হলেই হবে। ইঞ্চি 10 মধ্যে উনি সব কি বলে গেল স্যার? উনি তো অবাস্তব কিছু বলেননি, ধর্মমূলক ছবি তো, তাই দেশের উপর আমরা একটু বিশেষ নজর দিতে চাই। এবার তুমি আমার ড্রয়িং রুমে এসো। ড্রয়িংরুমে কেন স্যার? তোমার ওই যৌবনের স্কিন টেস্টটা যে এখনো বাকি আছে সুন্দরী। দেখি আপনি আমার হাত ধরে কেন? ছাড়ো ছাড়ো। এখন বুঝতে পারছি আপনার এই ইন্টারভিউ নেওয়ার উদ্দেশ্য কি। কিন্তু এত সহজে আমি আমার সত্যি তো আপনার কাছে কিছুতেই বিলিয়ে দেবো না। ওগো ওগো, এই দেশের কাপুরুষ জনসাধারণ, তোমরা কি সবাই বোমা হয়ে গেছো? তোমরা কি সবাই ইন্টারভিউ চুরি করে আছো? বিপুল নারীর মর্ম তোমাদের ভাষা নিজের স্পষ্ট করবে না। ঠিক শতধিক তোমাদের শতধিক। ঘটি নেচিয়ে দেব না, এমন জায়গায় জট পাঠাবো না সারা জীবন মা হতেও পারবি না আর মা ডাক শুনতেও পারবি না। আমি সারা শুয়োরের বাচ্চা, শয়তানের বাচ্চা, হারামের বাচ্চা, নাম্বার 1 ভিলেন। আমার সর্বনাশ করো। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। দিদি দিদি শ্বশুরবাড়ি থেকেই এই বাড়িটা যেন একবারই ফাঁকা হয়ে গেছে। বাড়িতে থাকতে আমার একটু ভালো লাগে না। এতদিন আমাদের ছেড়ে চলে গেছে, অন্তত অন্তত একটি বারও আমাদের কোনো খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করি না। আমার পরিচিত হয়ে গেছে, তার কি আর এখন আমাদের কথা মনে আছে বাবা? সে যে এখন অনেক বড় বাড়ির বউ। কেমন আছে মেয়েটা? আর শ্বশুর শাশুড়ি মা কেমন ব্যবহার করছে সেই কথা কি একবারও তুই বাবা, তুই একবার যাবি বাবা, তুই একবার যাবি। তুমি একবার বউ নিজেই দিদিকে দেখতে যেত। আমি যাবো। আপনি নিজেই যাবেন? আপনি শুধু যাবেন না, রজনী আর জামাইকে সঙ্গে করে নিয়ে আসতে। তুমি যখন বলছো তখন আমি নিশ্চয়ই যাবো বাবা সাগর। আমার রজনী মাকে আনতে আজই আমি যাবো। কিন্তু আমার রজনকে এখানে কে? আমার জন্য তুমি কেন অযথা চিন্তা করছো বাবা? চিন্তা করবো না রে। ওদের কাউকে ছেড়ে আমি কোথাও কোনোদিন যাইনি রে বাবা, কোথাও যাইনি। রজনীর বাড়ি গেলে ও যদি আমার একদিন আসতে জানি তাহলে তুই একা থাকবি কেমন করে বাবা? রজনীর জন্য আপনি একদম চিন্তা করবেন না কাকা বাবু। আপনি যে
সতীকে দেখবেন খুব শীঘ্র বাড়ি ফিরে আসবে। ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। হয়তো দেখবেন সতীদি একদিন বাংলা সিনেমায় নাম ডাক ওয়ালি হিরোইনি হয়ে যাবে। তোমার কোথায় গেল সত্যি হয় ভাই বাবু? মা বাবা হারাই ভাই বন্ধু হচ্ছে আমার প্রাণ। কয়েক কয়েকটা দিন চোখে দাঁড়া হলে আমার ভীষণ ভয় হয়। এত করে আমি ওই মেয়েটাকে নিষেধ করলাম। তুমি আমার কথা শুনলো না। অনেকদিন আমি টাকা চাই, অনেক টাকা খাবো। আপনি আপনি বলুন টাকা বাবু, টাকাই কি মানুষের জীবনে সব? আজ ওর যদি হয়ে যায়, সাগরদা, আপনি কি বলছেন সাগরদা? দেখো দেখি কি সব আজে বাজে কথা আমি বলছি। না না, এসব নিয়ে আমি আর একদম চিন্তা করি না। আচ্ছা টাকা বাবু, আপনি ভাই আর দেরি করবেন না। আপনি তাড়াতাড়ি যান। রজত, তুমিও এসো ভাই আমার সঙ্গে। আমি বিয়ে দেখছি আমার সত্যিটা ভাই কি না। আর যেমন তুমি পাগল আমাদের নিয়ে হয়তো আমার সামনে তোদের মুখে একটুখানি আসতে দেখলে আমি কোনো শান্তি পাই বাবা। আর যদি তোদের মা বেঁচে থাকতো তাহলে মনে হয় আমাকে আর এত ভাবতে হতো না রে বাবা, এত ভাবতে হতো না। বাবা, আবার তুমি একদম শুরু করে দেছো। তুমি যাবে কখন? তুই কিন্তু সাবধানে থাকিস। আমি কিন্তু আমার মেয়ে জামাইকে একেবারে সঙ্গে করে নিয়ে আসবো। তুই সাবধানে থাকিস বাবা, সাবধানে থাকিস। হ্যাঁ, তাই বেরো বাবা, তাই বেরো। ওইদিকে তোমার আর দিদি জামা কাপড় আবার করছে। আমার শুরু হলো অবস্থান ধর্মপাল, ধর্মপাল, ধর্মপাল। কাঁদছে, সারা বাড়িতে যেন হাহাকার করে কাঁদছে। কাঁদবেই তো। সত্যি আজ 10 বছরের কলকাতা ইন্টারভিউ দিতে গেছে। আজও ফেরেনি। কিন্তু আমি এক অসহায় পাপ্য মানুষ। কেমন করে আমি দেখবো আমার সতীকে? কে দেবে আমার সতীর সন্তান? তুমি দিবে? তোমার সতী মারা গেছে। মারা গেছে। হ্যাঁ দাদা, হ্যাঁ। মান সম্মান লাই লজ্জা জনম ধরে দিয়ে তোমার সতী আর নতুন করে ঝিলিমিলিতে জন্ম নিয়েছে। মিস ঝিলিমিলি? হ্যাঁ, এই দেখো মিস ঝিলিমিলির এক নগ্ন দেহের অশ্লীল বিজ্ঞাপন। না না, এই জঘন্য কুৎসিত ছবি আমার সতীর হতে পারে না রে সাগর। দাদা, এই তো, এই তো, ছবির নিচে লেখা রয়েছে নবাগত মিস ঝিলিমিলির অনবদ্য ছবি নয়, আমি রাতে রজনীগন্ধা। এ আমাদের সতীর ছবি নয় রে সাগর। দাদা, সতীর মতো দেখতে অন্য কোনো মহিলা। দিদির মতো দেখতে অন্য কোনো মহিলা? হ্যাঁ, হ্যাঁ, আমাদের বিশ্বাসকে যোগ্য মর্যাদা দিয়ে সতী আমাদের জন্য দুহাত ভর্তি টাকা নিয়ে আসবে। আর সেই টাকায় তুই আমার নতুন করে ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করবি। আর আমি আমার এই মোরা সংসারটাকে আবার নতুন করে বাঁচাবো। দাদা, ভাবতে আমার ভীষণ লজ্জা হয়েছে গো। আমি কালকের যুদ্ধের বিজয়ী সৈনিক হয়েও তোদের ভবিষ্যৎ আমি দাদা, কালকের যুদ্ধে আমার কয়েকটা হারিয়ে গেল, আমার মনোবল এতখানি ভেঙে পড়ল। দাদা, কিন্তু তোদের বৌদির ব্লাড ক্যান্সার হয়ে যাওয়ার পর আমি তোদের দাদা, ধরে রাখতে পারলাম না রে ভাই। ধরে রাখ- তুমি এমন করে বলো। নিজের প্রতি তুমি বিশ্বাস রাখো। তোমার অনুভব যদি সত্য হয় তাহলে
বলছো সত্যি? হ্যাঁ, না মানে আমি আসলে শুটিংয়ের কাজে কোথায় কখন ঘুরে বেড়াচ্ছি, কত ছোট বড় নাম গোত্রহীন মানুষের সাথে আমার মিশতে হচ্ছে, তো তাই ছোট বড় নাম গোত্রের মানুষের সঙ্গে মেলামেশা করলে কেউ অপবিত্র হয়ে যায় না সত্যি? শান্তনুদা। আমার মনে হচ্ছে তুই কোনো অপ্রিয় সত্য ঘটনা গোপন করতে চাইছিস। সৈকত, মেয়েটা কতদিন পর বাড়ি ফিরে এলো, তাকে কোথাও একটু বিশ্রাম নিতে দিবি কি না? নানা রকম উল্টো পাল্টা কথা বলেই চলেছিস। ওর কথা তুমি বাদ দাও তো দাদা, ওর কথা তুমি বাদ দাও, ও এখনো ছেলে মানুষ। সৈকত, তুই ইঞ্জিনিয়ারিং করতে চাস তাই না? এই নে ভাই, এই ব্যাগের মধ্যে 50,000 টাকা আছে, তোর পড়ার খরচ। হ্যাঁ, সৈকতের ইঞ্জিনিয়ারিং করার খরচ আর তোমার চিকিৎসার খরচ, এরপরে যদি না হয় পরে আমি আরো 50,000। দাঁড়াও সত্যি, এই 10 দিনের মধ্যে তুমি কি এমন শুটিং করলে যে এতগুলো টাকা? শান্তনুদা, তুমি আমি জানতে চাই এত টাকা তুমি কোথায় পেলে? কোথায় এবার, কোথায় এবার আমি শুটিং করে পেয়েছি, মানে আমার অভিনয়ের খুশি হয়ে প্রডিউসার আমাকে পুরস্কার দিয়ে। মিথ্যে কথা। একটা পুরুষ যদি আজ এতগুলো টাকা এনে তোমাদের হাতে তুলে দিত, তাহলে তাকে বুঝে এইভাবে প্রশ্ন মানে ক্ষত বিক্ষত হতে না। কিন্তু আমি নারী, এটাই আমার একমাত্র অপরাধ, তাই না? নিশ্চয় সত্যি, একজন পুরুষের সম্মান ছাড়া অন্য কিছু হারানো থাকে না, কিন্তু একজন নারীর সম্মান থেকে অনেক কিছু হারানোর আশঙ্কা থেকে থাকে। কি বলতে চাও তোমরা? বলতে নাই, আমি শুধু জানতে চাই সেই তোমার প্রডিউসার নামটা কি? সেক্স সিরাজ আফ্রিদি। শেখ সিরাজ আফ্রিদি। I mean underworld is a carpet. আমার কোম্পানির নাম সুন্দরম এন্টারপ্রাইজ। সুন্দরম এন্টারপ্রাইজ। হ্যাঁ, কিন্তু তোমরা কি করে এসব কথা জানো? তোর নাম বুঝি মিস ছিলিমিলি? কিন্তু তোমরা এসব কথা কি করে জানছো? শুধু আমরা নই, এদেশের প্রত্যেকটি জনগণ আজ এই কুৎসিত বিজ্ঞাপনের কারণে জেনে গেছে। এই কথা ছবির হতভাগী, এই তোর জঘন্য কুৎসিত ছবির নায়িকা। এই 10 দিন তুমি কোথায় ছিলে? আমি এগুলো কিসের টাকা দিদি? সৈকত, ওই ধর্মমূলক ছবির পারিশ্রমিক না তো ধর্ম বিক্রির মূল্য। আমি জানি না দাদা, জানি না, জানি না। আজকে তোমার জোর করে আটকে রেখে আমার বাড়ির সম্পদ লুট করে আমাকে সর্বশান্ত করে দিয়েছে দাদা। তাই তো সরকার আমাকে দিয়েছে এতগুলো টাকা, তাদের সঙ্গে তার সর্বস্ব হারিয়ে ফেলেছে। কোনো সভ্যতার বিজ্ঞাপন দূর হয়ে যা, এই মুহূর্তে তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। ওরে হতভাগী, নিজের ইজ্জত বিক্রির টাকা নিয়ে আমার সামনে দাঁড়াতে সে তোর লজ্জা পেল না? ভেবেছিস তোর ওই বউয়ের টাকা দিয়ে আমি আমার এই পঙ্গ জীবনটাকে বাঁচিয়ে রাখবো? আমি খারাপি, এর চেয়ে তোর চেয়েছিলাম দাদা, মরতেই আমি চেয়েছিলাম, কিন্তু তুমি বিশ্বাস করো, তোমার যন্ত্রণাঘাতের মুখখানা আর সৈকতের অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে আমি মরতে পারিনি দাদা, আমি মরতে পারিনি। দোহাই তোমাদের, তোমরা আমাকে গ্রহণ না করে আমার এতটুকু দুঃখ নেই দাদা, কিন্তু আমার স্বাস্থ্যকে বললেও ওই 50,000 টাকা তোমরা গ্রহণ করো দাদা, তাতেই হবে আমার মহা পাপের প্রায়শ্চিত্ত। ওই নোংরাত পদকের মূল্য সৈকত তার ভবিষ্যৎ কোনোদিন নষ্ট করবে না। তুই যদি আমাদের ভালো চাস, এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা, যা বলছি। তুই আমাকে ক্ষমা করতে পারলি না ভাই? বেশ, আমি
চলে গেলেই যদি তোদের মঙ্গল হয়, আমি চলে যাবো সৈকত, আমি চলে যাবো। আর কখনো আমার এই ভালো মুখটাকে নিয়ে তোদের পবিত্র সংসারে আমি অপবিত্র করতে আসবো না। আমি চলে যাচ্ছি ভাই, চলে যাচ্ছি। দুঃখ আমার কেউ বুঝিল না, কেউ তো মনে ব্যথা বুঝিল না। আমি একা, কত একা, কেউ তা জানিল না, কেউ তা জানিল না। আমার কেউ বুঝিল না, কেউ তো মনে ব্যথা বুঝিল না। আমি একা, কত একা, কেউ তা জানিল না, কেউ তা
গেছি খুবই স্তব্ধ হৃদয় মুগ্ধ দু চোখ স্তব্ধ হৃদয় মুগ্ধ দু চোখ সময় তো গেছে আমি মন স্বপ্ন কখনো দেখিনি আমি মাটিতে সরে গেছি আমি এমন স্বপ্ন কখনো দেখিনি আমি মাটিতে যে আজ সরে গেছি কি হলো অমন করে আমার মুখের দিকে তাকিয়ে তুমি কি দেখছো তোমাকে দেখছি আমাকে হ্যাঁ, তুমি কত সুন্দর কত ভালোবাসো আমাকে তাই না বউ আর তুমি? তুমি যখন রোজ অমনি করে আমাকে স্নান করিয়ে পোশাক পরিয়ে যত্ন করে খাইয়ে দাও তখন তোমার কষ্ট দেখে আমার যে কষ্ট হয় বউ না গো না এটা কষ্ট নয় এটা তো আমার পূর্ব জন্মের পুণ্যের ফল গো পুণ্যের ফল আমার মতো কটা মেয়ে এই সংসারে পূজারী এসে যে তার স্বামী দেবতাকে পদসেবা করার সৌভাগ্য লাভ করতে পারে বলো তো দেবতা তাকে তুমি দেবতা খাচ্ছ বউ যে কুকুরের মতো এই টাকাটা খেয়ে বড় হয় গরু গাধার মতো মাথা নিচু করি দাসত্ব করে বেঁচে থাকি তাকে দেবতা সাজি তুমি কি পুণ্য লাভ করবে বউ তোমার পদসেবা করাই তো আমার পূর্ব জন্মের পুণ্যের ফল গো কারণ তুমি তো আমার ইহকাল পরকাল আমার জীবনের একমাত্র ইষ্ট দেবতা ভাবো না আমার মতো দানবকে দেবতা সাজিয়ে তুমি এই নরকের অন্ধকারে পচে মরো না তুমি তো জানো না ওরা আবার ইঞ্জেকশন দেবে সে কথা শুনি তোমার কি লাভ গো? আমি পরের হাতে খেলা কুকুর হলেও দাম্পত্য জীবনে মানে বুঝি আর এও জানি একজন নারী তার স্বামীর কাছে কি চায় অধিকার থেকে তুমি আমাকে বঞ্চিত করে রেখেছো কেন বলো সেই অধিকার থেকে আমাকে কেন বঞ্চিত করে রেখেছো আমি যে নিজেকে সামনে রাখতে পারবো ওদের বিষাক্ত ইঞ্জেকশন আমার সারা শরীরটাকে আগুন জ্বালে দেয় হিংসা পশুর মতো পৃথিবীর সকলের প্রতি আপনি বঞ্চিত করে তাই তো আমি দূরে পালিয়ে যাই ভুল করে যদি তোমার কোনো ক্ষতি করে করে থাকি তারপর ভোগানে তোর ছুটতে দেখি রজনীগন্ধার মতো চোখের জল ফেলতে ফেলতে নিজের অজান্তে কখন ঘুমিয়ে পড়েছে চুপ করো তুমি চুপ চিরদিন আধারে কেটে গেল এ জীবন চিরদিন আধারে কেটে গেল এ জীবন কেউ তো প্রদীপ ভাবে কাছে আসেনি দূর থেকে দেখেছি পূর্ণিমার আলো কখনো আমার ঘরে জ্যোৎস্না ফুটেনি আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না গো আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি যে তোমার ভালোবাসার ফুলদানিতে ফুটে থাকা এক গুচ্ছ রজনীগন্ধা আমি আমার সেবা দিয়ে যত্ন দিয়ে তোমার এই নিঃসঙ্গ জীবনে আমি নতুন করে সুখ এনে দেব আমি নতুন করে ভরে তুলব তোমার জীবন তুমি এসো তুমি এসো আমি না তোমাকে নিজে হাতে খাইব আমার লাথি মারা
বলো ছোট মা, সবার জন্য যা রান্না হয়েছে আমি এই তো খাওয়াবে না। আমাদের এঁঠো কাটাকেই ধরে থাকবে এত কেন থাকবে? আমার স্বামী কি কত? হ্যাঁ, আমাদের এঁঠো কাটা খেয়ে বেঁচে দেয়। এতদিন তাই খেয়ে শেষ সারাটা জীবনকে তাই খেয়ে কাটাতে হবে। আমি আমার সব বুঝে গেছি। আমি এ বাড়ির বড় ছেলে, এ বাড়ির অর্ধেক সম্পত্তি আমার। আমি যা খাবো আমার বউ তাই খাবে। তুমি এসো তো বউ, আবার তুমি নতুন করে আমাকে রান্না করে দেবে। তুমি এসো তো, এসো তো, এসো তো। এত কথা বলতে কে শিখিয়েছে? যে ছেলেটাকে ইলেকশন না দিলে ভালো করে মাথা উঁচু করে কারোর সঙ্গে একটা কথা বলতো না, সে আজ আমার মুখে মুখে তর্ক করে গেল। বল কে শিখিয়েছে? একটা ভদ্র ফ্যামিলির শাশুড়ি হয়ে নিজের পুত্র বধূর সঙ্গে এইসব কথা বলতে আপনার লজ্জা লাগে না? কি বলছে? মাছি, আপনি বয়োজ্যেষ্ঠ হয়ে পুত্রবধূর সঙ্গে এইভাবে আচরণ করতে আপনার লজ্জা লাগে না? আপনি তার সঙ্গে এইভাবে ব্যবহার করছেন, আপনি কি ভদ্রতা শেখেননি? তোর কাছে আমাকে শিখতে হবে ভদ্রতা কাকে বলে, ভদ্র করে কথা বলতে কাকে বলে। হ্যাঁ, শিক্ষার অভাব থাকলে শিখতে হবে বইটা। পুত্র বধূ যে মেয়ের সমান, এই ছোট্ট কথাটা আপনার মতো শাশুড়িরা যদি বুঝতেন, তাহলে এই দেশে অগণিত ঘরে দিনের পর দিন চলত না এইভাবে বধূ নির্যাতন। যদি তাহলে দেখ দেখ কত নির্যাতন কাকে বলে। আমি কি দেখছি বাবা? তুই এই যুগে আসো বাপ। এই জন্যই কি তোমার পিছে দরজা আছে। আমাদের ভালো বুঝিয়ে দিয়েছিলি। এই যে লোকগুলো বলতে হয় তোর ভালো ছিল রে বাপ, তোর ভালো ছিল। তুমি চুপ করো বাবা, তুমি চুপ করো। আমি কথা তুমি আমি যে জন্ম দিই, তাই তো সুখ আমার কপালে সই না বাবা। তাই তো আমি আমার দুঃখ কষ্টকে চিরশান্তি করে নিয়ে আমি একটা কান্নার স্বর্গ তৈরি করবো বাবা। আমি একটা কান্নার স্বর্গ তৈরি করবো। এই সব কারণকে সরল করছে, নরক করা চাইবে বাপ, কিন্তু কান্নার স্বর্গ করা চাই না। ওই ভদ্র মহিলা নিশ্চয়ই তোর শাশুড়ি। আর তুমি নিশ্চয়ই আমাদের মেয়েটার বাপ। ছোট লোক কি বড় লোক বা ভদ্র লোক, সেটা তো তার কর্মের পরিচয় দেয়া। তবে তবে আমি এই প্রথম দর্শনে আপনার ব্যাপারে যে পরিচয় পেলাম, তা থেকে আমার মনে প্রশ্ন যাচ্ছে, ভদ্রলোকের চরিত্র সংবিধানটা কি পাল্টে গেছে, না ভদ্রলোক মানে যায় পাল্টে গেছে? থামো! না করে ধরে বেঁধে ব্যস্ত মেয়েটাকে এ বাড়িতে পাঠিয়ে দিয়েছো। তা বলি, মেয়ের বিয়ের কত টাকা যৌতুক নিয়ে এসেছো? কি হলো, কত টাকা এনেছো? যৌতুক? 4,000 টাকা। আর 10 ভরি সোনা যদি আমি না পাই, তাহলে তোমার মেয়েকে গলায় ফাঁস লাগিয়ে আমি একেবারে ঝুলিয়ে দেবো। হ্যাঁ।